28 জুন বুধবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আবগারি শুল্ক কমছে, ভ্যাট হার বাড়ছে না, সংসদে প্রধানমন্ত্রীর সুপারিশ। শেখ হাসিনার অধীনে নির্বাচন বলছে আওয়ামী লীগ, আন্দোলনের হুমকি বিএনপি। এ সপ্তাহে কর্মচাঞ্চল্য ফিরছে না, ছুটি শেষ হলেও অফিস আদালতে ঢিলে ঢালা ভাব। নতুন ভ্যাট আইন কার্যকর না করে আগের নিয়মে ভ্যাট আদায়ের সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক 3 ধাপে করার পরামর্শ দিয়েছেন তিনি। সংসদে বাজেট বক্তৃতায় এসব প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। 1 লাখ টাকার বেশি থেকে 1 কোটি টাকা পর্যন্ত যে শুল্ক হার বাড়িয়ে দিয়েছেন, আমি তাকে সেটা পরামর্শ দিয়েছি যে 1,01,000 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত এটাকে 3টা স্তর করে দিয়ে তিনি যেন এই শুল্ক হার যাতে আর না বাড়ান সেই ব্যবস্থাটা তিনি নেবেন এবং এটা তিনি ঘোষণা দেবেন। অর্থাৎ 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত সেটাও কিন্তু শুল্ক হার তিনি কমিয়ে দিয়েছেন। 1,01,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত এখানে মাত্র, যেটা আগে 500 টাকা দিতে হতো, যেটা আগে মানুষকে 500 টাকা কাটা হতো, সেটা এখন মাত্র 150 টাকা কাটা হবে। আর 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা, যেটা 800 টাকা করা হয়েছিল, সেটাকে 500 টাকা করা হবে, সেভাবে তিনি কমিয়ে দিচ্ছেন। আর এই মূল্য সংযোজন কর, এটা ব্যবসায়ীরা তেমন একটা সাড়া দিচ্ছে না। আর এটা নিয়ে যেহেতু নানা ধরনের কথা হচ্ছে, কাজে এটা সেই মানে আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে, সেটা তিনি করে দেবেন অন্তত আরও 2 বছরের জন্য। বাজেট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজধানীর নিকুঞ্জ থেকে যোগ দিচ্ছেন বিআইডিএস এর মহাপরিচালক KAS মুর্শিদ। স্বাগত জনাব মুর্শিদ। বাজেটে যেই মূল 2টি বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কথা আমরা শুনলাম, একটি ভ্যাট আইনটি প্রয়োগ করা। আমরা জানি 2012 সাল থেকেই আইনটি আছে, তবে পূর্ণভাবে প্রয়োগ করার ক্ষেত্রে সরকার সময় নিচ্ছে, আরও 2 বছরের কথা প্রধানমন্ত্রী বললেন। এইটি আসলে অনেক আলোচনাই হয়েছে, মানুষের মধ্যেও এটা নিয়ে নানান রকম প্রতিক্রিয়া ছিল। ফলে এইটির জন্য আরও 2 বছর সময় নেয়া, সেক্ষেত্রে সরকারের কি করণীয় হবে যেন 2 বছর পরে আবার নতুন করে সময় নিতে না হয়? কারণ ভ্যাট, প্রায় সবাই বলছেন যে ভ্যাট একটি আধুনিক যুগোপযোগী পদ্ধতি, সেটি আমাদের জন্য ভালোই হবে। এটাই কারেক্ট। আমার মনে হয় ভ্যাট তো দিতেই হবে এবং এটা একটা আধুনিক প্রযুক্তি, এটা এর সম্বন্ধে সন্দেহের অবকাশ নেই। আরো 2 বছর সময় নিলে পরে আমাদের আসলে কতটুকু লাভ হবে আমি জানি না, কারণ 2 বছর পরে হয়তো আবার নতুন করে এই একই রেজিস্ট্যান্সই আমরা আবার দেখবো, আবারও এই একই যে কন্ট্রোভার্সি, একই যে ডিবেট, তর্ক বিতর্ক, তখন সেটা আবার আমরা তার সম্মুখীন হব। তবে নির্বাচনকে সামনে রেখে অবশ্যই হয়তো আমাদেরকে আপাতত এখানে বিষয়টা একটু সাসপেনশনে রাখতে হচ্ছে। এটা একটা পলিটিক্যাল একটা কনস্ট্রেইন্ট এখানে অপারেট করছে, সেই জন্যে। তবে এই ডিবেটটা আসবে, আজ হোক কাল হোক, এবং এটার আর কোনো বিকল্প নেই আসলে। এটা যতই আনপপুলার হোক না কেন, আমাদের এরকম একটা পদক্ষেপ নিতে হবে, এবং যত শীঘ্র নেওয়া যায় আমার মনে হয় ততই ভালো। কারণ একটা নতুন যে কোনো রিফর্মস হাতে গ্রহণ করলে পরে তার বিরুদ্ধে কিছু প্রতিবাদ হবে, কিছু শঙ্কা আশঙ্কা দেখা দেবে, সেটা ইজ অনলি টু বি এক্সপেক্টেড। তো কাজে কিন্তু সেটাকে ভয় করে যদি আমরা পিছপা সবসময় হতে থাকি, আমরা ডিফেন্সিভ পজিশন সবসময় চলে যাই, তাহলে অগ্রসর হওয়া একটু ডিফিকাল্ট। তো কাজেই আপাতত আমরা ঠিক আছে, কিছু কনস্ট্রেন্টস আছে, আমরা সেটা মেনে নিলাম। তবে আমার ধারণা যে এটার ফলে ভবিষ্যতে আমাদের এই রিফর্মসটা এটা হাতে নিতে
আমরা আরো বেশি সমস্যায় পড়ব। জনাব মুর্শিদ, একটা জিনিস আমি যদি গত এক মাসের ব্যবসায়ীদের বক্তব্য পর্যালোচনা করি তাহলে দেখি যে ব্যবসায়ীদের দিক থেকে আগের ভ্যাট বা এখন যেটি চলতি ব্যবস্থা আছে সেইটি পুনর্বহালের চাইতে 15 ভাগের জায়গায় এটি কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনা যায় কিনা সেই কথাটাই ব্যবসায়িক নেতারা আমরাও যখন বারবার তাদের সঙ্গে কথা বলেছি এসেছে। ফলে সরকারের যে পদক্ষেপ সেটি আমার মনে হয় যে ব্যবসায়ীরা যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি, সেটি বোঝা একটু কঠিন, কারণ ব্যবসায়ীদের প্রত্যেকেরই প্রায় দাবি ছিল মূলত এটিকে কিভাবে সিঙ্গেল ডিজিটের মধ্যে নিয়ে আসা যায় ভ্যাটটা এবং সবার জন্য একই হারে ভ্যাট আরোপ করা যায়। সেই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে একটা স্ট্যান্ডার্ড ইউনিফর্ম ভ্যাট থাকাটাই ভালো। এটা আমরা 15%-এর জায়গায় যদি মনে করি কিছুটা কমিয়ে এটা স্থাপন করলাম, সেটা করা যেত। সেটা করলে পরে অন্তত কিছুটা অগ্রগতি হয়তো আমরা দাবি করতে পারতাম। কিন্তু একদম সম্পূর্ণ বিষয়টা যদি আমরা একেবারেই যেখানে ছিল স্ট্যাটাস কোটা সম্পূর্ণ বজায় রাখি, এতে করে মানে এই যে দীর্ঘ যে একটা প্রচেষ্টা, একটা অনেক চেষ্টা তো সব মহল থেকে করা হয়েছে, অনেক এখানে আমাদের এনার্জি খরচ হয়েছে, তো এটার পরেও মানে এখানে তো কোনো অর্জন আর থাকলো না, সেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। কাজে এখানে কিছু অগ্রগতি আমার মনে হয় আমরা যদি আনতে পারতাম সেটা ভালো হতো, ভবিষ্যতের জন্য সেটা আমার মনে হয় খুব ভালো হতো। এখানে একটা যুক্তি আছে যে আমরা 15%-এর জায়গায় 12% করি না কেন, 12.5% করি না কেন, যেমন ইন্ডিয়াতে আছে। তো সেটার একটা যুক্তি আছে। তো পরবর্তীতে আমরা 12%-এর জায়গায় একটু বাড়াতে পারতাম যদি আমরা আমাদের অভিজ্ঞতাটা সেটা দাবি করতো। তো কাজেই এখানে আসলে পুরো স্ট্যাটাস কোটাই মানে একই জায়গায় থেকে গেল, এটাই আমার মনে হয় সমস্যাটা। অবশ্যই সেক্ষেত্রে আমার কাছে একটা প্রত্যাশার জায়গা আছে যে যদি এই 2 বছরের আমরা একটা রোড ম্যাপ পাই সরকারের কাছ থেকে, যে 2 বছর পরে কিভাবে বাস্তবায়ন হবে, ব্যবসায়ীদের প্রস্তুতির ক্ষেত্রে সরকার তার দিক থেকে কি কি পদক্ষেপ নেবে, এবং সরকারের নিজের আমরা জানি যে যারা এখন এনবিআরে আছেন তাদের সক্ষমতা নিয়েও নানান রকমের প্রশ্ন বিভিন্ন সময় আমরা শুনতে পারি। এই দুটো দিক অর্থাৎ যারা ট্যাক্স কালেক্ট করছেন এবং যারা সরকারের হয়ে অর্থাৎ ব্যবসায়ীরা, এই দুই পক্ষকে কিভাবে আরো বেশি ক্ষমতায়ন করা হবে, তাদের সক্ষমতা বাড়ানো হবে, সেইটার যদি কোনো দিক নির্দেশনা দেওয়া সম্ভব হয় তাহলে হয়তো এই হতাশাটা ততটা থাকবে না, বরং এটা একটা নতুন করে উদ্দীপনার কারণ হবে যে 2 বছরের মধ্যে এই জায়গায় বাংলাদেশ পৌঁছাতে চায়। সেটা আসলে এটাকে একটা ইতিবাচক ভাবেই আমার দেখতে হবে, কারণ অনেক আলাপ আলোচনা হয়েছে, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছে। কাজেই এটা সম্পূর্ণটা বৃথা যেন না যায়। আগামী 2 বছরে আমরা এখন যেখানে আছি সেখান থেকে আরো কিভাবে অগ্রসর হব, আমাদের অগ্রগতি কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে আরো চিন্তা করতে হবে। কিন্তু যদি এমন হয় যে আগামীকাল থেকে বিষয়টা নিয়ে আলোচনাই হলো না, আমরা এটা কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে আরো এটা আমরা ইমপ্রুভ করতে পারবো, কিভাবে ভ্যাট আইনটা আবার চালু হবে, এই কথাবার্তাগুলো যদি একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই যে তিমিরে সেই তিমিরেই থেকে গেলাম। তো কাজে এটা যেন না হয়, অন্তত আমরা এই যে আলোচনাটা হয়েছে এটা ভালো, ইতিবাচক, এটা প্রয়োজন, এবং এটা ভবিষ্যতে এটা আমাদের যে নতুন যদি আমরা পদক্ষেপ নিতে যাই সেটা যেন একটা সহায়ক ভূমিকা পালন করে, তাহলে পরে অন্তত আমরা কিছুটা এখানে অর্জন দেখব। জনাব মুর্শিদ, আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে থেকে এসে আবগারি শুল্ক কিছুটা যেটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে মানুষের মধ্যে, এটা নিয়ে খানিকটা আতঙ্কও ছিল, ব্যাংক ব্যবস্থাপনার প্রতি আস্থার ব্যাপারেও কিছুটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেদিক থেকে এই জিনিসটি নিশ্চয়ই ভালো। আমরা আপনার মতামত জানতে চাইবো। আর একটি বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে উন্নয়ন বাজেট যেটি থাকে সেটি বাস্তবায়নের বিষয়ে আমরা গত 1 মাসেও সংসদে খুব বেশি আলোচনা শুনিনি, এবং যদিও উন্নয়ন বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখেছি এই জুন মাসেই একটা মোটা অঙ্কের বাজেট বাস্তবায়নের প্রয়োজনীয়তা ছিল, সেটি কতটুকু সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমাদের একটু প্রত্যাশায় কিছু আলোচনা যদি আপনার কাছ থেকে জানতে পারি তাহলে হয়তো বোঝার জন্য সুবিধা হবে। আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি।
বাজেট নিয়ে আলোচনার জন্য রাজধানীর নিকুঞ্জ থেকে যোগ দিয়েছেন বিআইডিএস এর মহাপরিচালক AKS মুর্শিদ। জনাব মুর্শিদ, যেটি বিরতির আগেও জানতে চাচ্ছিলাম যে আবগারি শুল্ক 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 3টে স্তরে করা হয়েছে, এইটি কি ধরনের সুফল বয়ে নিয়ে আসবে? আসলে এই আবগারি শুল্কের বিষয়টা নিয়ে জনমনে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়ে গিয়েছিল এবং আশঙ্কা যে, এবং এটা আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাচ্ছি যে উনি এটাকে আবার নতুন করে এটাকে রিভাইজ করার প্রস্তাব করেছেন। আমার মনে হয় আসলে এই শুল্কটা আমরা এত সহজ উপায়ে, আপাতত দৃষ্টিতে সহজ উপায়ে আমি রেভিনিউ কালেকশন করব ব্যাংকের উপর, অ্যাকাউন্টের উপর এক্সাইজ দিয়ে, এটা আমার সাধারণ মধ্যবিত্ত যে মানুষ আছে আমাদের, তাদের জন্য এটা একটা ভয় এবং ভীতি সঞ্চার করেছে এবং এটা রিভাইজ করাটা খুব প্রয়োজন ছিল। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে স্ট্যাটাস কো যেটা ছিল সেটাকেই আসলে বজায় রাখা উচিত। এবং আমার ধারণা যে ভ্যাট নিয়ে যে তর্ক বিতর্ক হয়েছে বা যে আশঙ্কা কথা আমরা শুনেছি, সেটার চেয়ে অনেক বেশি একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা এই আবগারি শুল্ক বিষয় নিয়ে আমরা দেখেছি। তো কাজেই এটা পুনর্বিবেচনা করাটাই আমার মনে হয় সঠিক পদক্ষেপ। জনাব মুর্শিদ, এই ক্ষেত্রে একটু জানতে চাই যে যেহেতু আবগারি শুল্কর ব্যাপারটা প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে উপলব্ধি করেছে, ফলে এটি নিয়ে অনেক বেশি সোচ্চার থেকেছে, কিন্তু আমরা অন্য দিক থেকে যদি দেখি যে আমাদের যে মেগা প্রজেক্টগুলি বাস্তবায়ন করতে বছরের পর বছর বেশি সময় লাগছে, এইটাতে আমরা যেই বাজেটে শুরু করছি তার দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বাজেটে হচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু এই আমাদের পকেট থেকেই ওই টাকাটা যাচ্ছে, কিন্তু সেটার জন্য এই শক্তিশালী আওয়াজ তৈরি হচ্ছে না। এটা কোথাকার ব্যর্থতা? সেটাই তো আসলে সমস্যা, যে আমরা রেভিনিউ কালেকশনের উপর জোর দিচ্ছি এবং এটা কেন দেব না, এটা আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের রেভিনিউ কালেকশন কম আমাদের জিডিপির তুলনায়। কিন্তু তার বিপরীত চিত্রটা হচ্ছে যে আমাদের যে ব্যয়বহুল যে এক্সপেন্ডিচারগুলো, আমাদের কস্ট ওভাররান, আমাদের ইনএফিশিয়েন্সি, আমাদের বাস্তবায়নে যে দীর্ঘসূত্রতা, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু পদক্ষেপ কম। এগুলোকে কিভাবে আরো গুছিয়ে আনা যাবে, কি ধরনের সংস্কার বা কি ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ালে পরে এইখানে যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়েস্টেজ আছে, ইনএফিশিয়েন্সি আছে, সেটা কিভাবে কমিয়ে আনা যাবে, এই তর্ক বিতর্কগুলো কিন্তু সেভাবে হচ্ছে না। এবং সেদিকে আমার মনে হয় একটা বড় ফোকাস যদি আসে, একটা শিফট অফ অ্যাটেনশন যদি আমরা আনতে পারি, তাহলে আমার মনে হয় এটা আমাদের এনবিআর এর জন্য বলি, দেশের উন্নয়ন বাজেটের জন্য বলি, এবং আমাদের প্রবৃদ্ধির জন্য বলি, আমাদের মেগা প্রজেক্ট বাস্তবায়নের কথা ভেবে যদি বলি, তো এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত আমাদের কি ধরনের প্রাতিষ্ঠানিক রিফর্মস আনা প্রয়োজন এবং কি ধরনের দক্ষ জনবল এখানে আমাদের প্রয়োগ করতে হবে, এবং আমরা এই ওয়েস্টেজটা কিভাবে রোধ করতে পারি। তো এই বিষয়গুলো আরো বেশি আমার মনে হয় আলাপ হওয়া উচিত সংসদের মধ্যেও। এখানে আমার মনে হয় একটা শক্তিশালী ভূমিকা থাকতে পারে। অবশ্যই আমরাও মনে করি যে এই বিষয়গুলি নিয়ে আরো কিভাবে, কারণ আমরা এটি খুব বাস্তবিকভাবেই দেখছি যে মানুষ যেইভাবে আবগারি শুল্ক নিয়ে রিয়্যাক্ট করেছে, সেইভাবে অন্যান্য অর্থনৈতিক ইস্যুগুলি হয়তো নিজের মনে করতে পারছেন না। সেটা অনেক ক্ষেত্রে আমাদের মিডিয়ারও ব্যর্থতা আছে, তাদেরকে সেইভাবে আমরা উপস্থাপন হয়তো করতে পারছি না। আর একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে আমরা গত কয়েক বছর ধরেই অনেক আলোচনা শুনছি, এবং সেটি বাস্তবিক পক্ষে আমাদের এখন প্রচুর কর্মক্ষম মানুষ আছে, কিন্তু এই কর্মক্ষম মানুষগুলিকে কর্মক্ষেত্রে নিয়ে যাওয়ার খুব ভালো দিক নির্দেশনা আছে বলে এখনো পর্যন্ত আমরা দেখছি না। সেই ক্ষেত্রে আসলে বাজেটে কি করণীয় আছে, বিশেষ করে বেসরকারি পর্যায়ে উৎপাদনশীলতা বাড়ানো, মানে চাকরির
বাড়ানো, এইগুলির ক্ষেত্রে যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে কিনা আমার কাছে মনে হচ্ছে, বা বিশেষজ্ঞরাও যেটি বলছেন, সেক্ষেত্রে কি করার আছে বা এখনো করার কোনো সুযোগ আছে কিনা? এটা আসলে একটা বড় সমস্যা হিসেবেই দানা বেঁধেছে আমাদের অর্থনীতিতে। এখানে আমরা দেখছি যে জবলেস গ্রোথ যেটাকে বলে, সেই ধরনের কিছু কিছু প্রতিফলন ঘটছে বলে মনে হয়। এখানে একটা তো বিষয় হচ্ছে যে বিনিয়োগ। এখানে আমরা বিনিয়োগকে যদি উৎসাহিত করতে না পারি, তাহলে গ্রোথও হবে না, জব আর এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড গ্রোথও হবে না। তো কাজেই বিনিয়োগটা হচ্ছে মূল কথা, হচ্ছে বিনিয়োগ, এবং এই বিনিয়োগকে কিভাবে আমরা আকৃষ্ট করতে পারি, এবং বাজেটের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, যদি আমরা বিনিয়োগকে উৎসাহিত করতে পারি, দেশের বিনিয়োগ পরিস্থিতিকে যদি উন্নত করতে পারি, দেশের অর্থনীতির প্রতি যদি আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারি, তাহলে পরে আমাদের যেসব আশা যে আমরা এখানে প্রবৃদ্ধি আরো বাড়বে এবং এমপ্লয়মেন্ট বাড়বে, এই জিনিসগুলো তখন অটোমেটিক্যালি হবে। কিন্তু মূল কথা গিয়ে দাঁড়াচ্ছে বিনিয়োগ, সেটা পাবলিক সেক্টর বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, এবং উভয়কেই এই ভূমিকা রাখতে হবে। তো ঘুরে ফিরে কিন্তু সেই একই কথাই, যে আমরা আমাদের ইনভেস্টমেন্ট ফান্ডস কোত্থেকে আসবে, কিভাবে এটাকে আমরা চ্যানেলাইজ করব, এবং এটার যে ইমপ্লিমেন্টেশন এবং এফিসিয়েন্সি কিভাবে বাড়াবো। কাজেই এই প্রসেসগুলো যতটা ত্বরান্বিত হবে, যতটা আমরা গতিশীল করতে পারবো, আমরা তার সুফল সেটা আমরা পাবো। কিন্তু মূল কথা কিন্তু ওখানেই গিয়ে দাঁড়াচ্ছে, বিনিয়োগ ইজ আসলে এখানে কি ইস্যু। এবং সেই ক্ষেত্রে আমরাও আশা করি যে বিনিয়োগের বিষয়টি আরও বেশি হয়তো গুরুত্ব দেওয়া হবে। আমরা জানি না যে এবছর আমরা দেখেছি যে আমেরিকায় বিনিয়োগ বাড়ানোর জন্য কর্পোরেট ট্যাক্স ওরা ড্রাস্টিক্যালি কমিয়ে নিয়ে এসেছে, সেরকম কোনো মেজার্স বাংলাদেশে কোনো সুবিধা আসবে কিনা? বাংলাদেশ তো আর আমেরিকা নয়। এখন বাংলাদেশে বিনিয়োগ কিভাবে কনস্ট্রেইনড, কেন হচ্ছে না, সেটা আসলে বুঝে দেখতে হবে। তো সেখানে হয়তো সরাসরি আমরা আমেরিকার সঙ্গে প্যারালেল হয়তো ড্র করতে পারবো না, তবে এখানে আমার মনে হয় অনেক থিওরি আছে যে কেন এখানে বিনিয়োগ হচ্ছে না। তবে এটা আমার মনে হয় অনেকেই জানেন কেন হচ্ছে না। মূলত এটা কনফিডেন্সের অভাব, এবং যত দ্রুত আমরা কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারবো, আমার মনে হয় তত দ্রুত আমাদের এই সমস্যার সমাধানটা হবে। তা বিনিয়োগ যে হচ্ছে না তা তো নয়, আমরা যেটা চাচ্ছি আমাদের আশা অনুরূপ যে বিনিয়োগ সেটা হচ্ছে না। তো সেটা করতে হলে ঠিক বিজনেস অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করে আসছি বা দেখে আসছি বা চলে এসেছে, সেটা বজায় থাকলে হবে না। এখানে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন। কে এস মুর্শিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচে আরো একটা বিরতি। সহায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো সুযোগ নেই, আবারও জানালেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে এবং তাতে অংশ নেবে বিএনপি। অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালে সরকার যে ভূমিকাটা পালন করে, এ সরকারও, শেখ হাসিনা সরকারও ঠিক একই দায়িত্ব পালন করবে। তাদের মূল কাজ হবে একটা সুন্দর, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি, ফেয়ার ইলেকশন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। বর্তমান যে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তার যে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সময় সহায়ক মানে সাহায্য করা, নির্বাচন কমিশনকে সাহায্য করা হলো সহায়ক। সুতরাং এই সরকারই সেই সহায়ক সরকার ভূমিকা পালন করবে। অন্য কোনো সরকার এখানে এসে সহায়ক সরকার ভূমিকা পালন করার কোনো সুযোগ নেই।
এদিকে শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে চাইলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। রিজভী বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, আওয়ামী লীগের এমন আশা কখনোই পূরণ হবে না। সহায়ক সরকার ছাড়া নির্বাচন করতে চাইলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য জনগণের মর্মে আঘাত করেছে। তার বক্তব্য দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত। এভাবে নির্বাচন নিয়ে কোনো নির্লক্ষা হলে জনগণ যে প্রত্যাঘাত করবে তা আওয়ামী লীগের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্ষমতাসীনরা এবার শেখ হাসিনার অধীনে নির্বাচনের চেষ্টা নিলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে। নির্বাচন ও আন্দোলন নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহী থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। স্বাগত জনাব মঞ্জু এবং আসাদ। নজরুল ইসলাম মঞ্জু, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে যে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন রুহুল কবির রিজভী, সেটি আসলে কীরকম? কারণ আমরা এখনো পর্যন্ত জানি না যে নির্বাচনকালীন সময়ে যে সহায়ক সরকারের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সেটি আসলে কীরকম সরকার হবে, সেইটার প্রধান কারা থাকবে, কে থাকবে, এমনকি শেখ হাসিনাও থাকতে পারেন কি পারেন না, সেই বিষয়গুলি নিয়ে তো এখনো পর্যন্ত আমরা বিএনপির কাছ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পাইনি। সেক্ষেত্রে এই বিষয়টি আমরা ঠিক বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে। দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আওয়ামী লীগ বাদে বাকি সব দলের, গণতান্ত্রিক দলের। কারণ 5ই জানুয়ারি নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। একটি একদলীয় নির্বাচন এবং ভোটারবিহীন নির্বাচন হয়েছে, যেটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। যে সেই নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হয়েছে, এই পার্লামেন্টের ব্যাপারে জনগণের কোনো আগ্রহ নাই। দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচারের স্বাধীনতা নাই, একটা অরাজক পরিস্থিতি অবস্থা দেশ চলছে। এই অবস্থা চলতে পারে না বলেই বিএনপি মনে করে যে একটি সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, এবং সেটি করতে গেলে প্রথমেই দরকার নির্বাচন কমিশন পুনর্গঠন। এবং এই কথাটি বিএনপি সর্বপ্রথম বলেছে, এবং জাতির সামনে বিএনপি চেয়ারপারসন একটি মডেল উপহার দিয়েছিলেন, একটি উপস্থাপন করেছিলেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু রাষ্ট্রপতি একটা সংলাপ করে একটা নির্বাচন কমিশন গঠন করেছেন। যদিও সেই নির্বাচন কমিশন সব দল যা চেয়েছিল সেরকম হয় নাই, তারপরে একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এখন যেটি দরকার, যে একটি অংশগ্রহণ নির্বাচনের জন্য দরকার একটি নির্বাচনকালীন সহায়ক সরকার। কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি এই সরকারের আমলে মেয়র নির্বাচন, পৌর মেয়র নির্বাচন, উপজেলা নির্বাচন এবং সর্বশেষ ইউপি নির্বাচন, সেখানে ভোট ডাকাতি হয়েছে, ব্যালট ছিনতাই হয়েছে এবং ব্যাপক অরাজক অবস্থার হয়েছে। বিরোধী দল নির্বাচনে অংশ নিতে পারে নাই, পুলিশ ভূমিকা ছিল খুবই নগ্ন এবং প্রশাসন একপেশে আচরণ করেছে। এই ধরনের একটি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং এই ধরনের একটি সরকারের অধীনে নির্বাচন করা, এটি বিএনপি কখনোই এই নির্বাচনে যেতে চায় না। বিএনপি বলেছে যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য। একটু আগে আমরা শুনেছি ক্লিপে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যারা বলেছেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় এখানেও সেইভাবে নির্বাচন হবে। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে কি সেই গণতান্ত্রিক দেশ যেখানে সহনশীলতার রাজনীতি হয়, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংগত হয়, যেখানে আইনের শাসন থাকে? আমরা জানি যে আমরা গত 1.5 মাসে সারা বাংলাদেশে সাংগঠনিক ট্যুর করেছিলাম। 51টি কমিটি 77 জেলায়, অধিকাংশ জেলায় আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই, পুলিশ অনুমতি দেয় নাই, প্রশাসন অনুমতি দেয় নাই। তাহলে কি বিএনপিকে ঘরের মধ্যে আটকে রেখে প্রস্তুতিবিহীন রেখে একটি যেনতন নির্বাচন করে সরকার তাকে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়? বিএনপি সেই ধরনের সুযোগ আর দেবে না, এবং বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে আরেকটি 5ই জানুয়ারি নির্বাচন হবে না, জনগণ সেটি হতে দেবে না। এই কথাটি বিএনপি বারবার বলছে। খালি বিএনপি না, দেশের জনগণ বলছে
এবং আন্তর্জাতিক মহলও বলছে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার এবং সকলের অংশগ্রহণের একটা নির্বাচন দরকার, এবং সেই ধরনের নির্বাচন করতে হলে একমাত্র একটি নির্বাচনকালীন সরকার, যে সরকার শুধুমাত্র নির্বাচন কমিশনকে সহায়তা করবে এবং এই সময়ে তারা রুটিন ওয়ার্ক করবে, কোনো হস্তক্ষেপ করবে না, এমন একটি সরকার দরকার। এবং গত নির্বাচনেও কিন্তু এরকম একটি সরকারই ছিল যারা রুটিন ওয়ার্ক করেছিল এবং যারা কোনো ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের ছিল না। সেরকম নির্বাচনে কিন্তু 5 জানুয়ারি নির্বাচন হয়েছে এবং বিএনপি সেটাতে যায়নি। হ্যাঁ, সে বিএনপি সে নির্বাচনে যাবেও না। বিএনপি ঘোষণাই দিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এবং সেই সরকার ছিল জোটের সরকার। সেই সময় পার্লামেন্টে যারা এই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করা হয়েছে। সেটা নামমাত্র এটি সর্বদা সরকার হলেও মূলত আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের সরকার, এবং সেই সরকারে বিএনপি যেতে চায় নাই। এবারে আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু রাজশাহীতে যাব, সেখানে আছেন আসাদুজ্জামান আসাদ। জনাব আসাদুজ্জামান আসাদ, বিএনপির পক্ষ থেকে একটা লম্বা সময় ধরেই বলা হচ্ছে যে একটা সহায়ক সরকার হলেই তারা নির্বাচনে যাবে, এবং সেই বিষয়ে আমরাও দেখছি আওয়ামী লীগের অবস্থান খুব স্পষ্ট। তারা প্রথম থেকেই বলছেন যে এরকম কোনো ব্যবস্থার সুযোগ নেই সংবিধানে, কিন্তু তারপরেও একটি বিষয়ে সবাই চায়, যেটি আমরা মনে করি যে সবার অংশগ্রহণের নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের নিশ্চয়ই কিছু দায়িত্ব আছে, যেন সবার অংশগ্রহণটা নিশ্চিত করা যায়। সেই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এতক্ষণ বক্তৃতা শুনছিলাম খুলনার সভাপতির। তো আমার কথা শুরুতেই সবকে ঈদ মোবারক। দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন এটি বিএনপির বক্তব্য। বিএনপি এ বক্তব্য অনেক আগে থেকেই দিচ্ছে, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো নির্বাচন পরিচালনার সরকার, কখনো সহায়ক সরকার। কি প্রক্রিয়ায় কিভাবে সংবিধানে কত ধারা বলে হবে, এই বক্তব্য বিএনপির পক্ষ থেকে আসছে না। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি বাংলাদেশে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আজকে যারা গণতন্ত্রের কথা বলছেন, আজকে টেলিভিশনের লাইভ টকশোতে এসে হেন কথা নাই যেটি বলছেন না, মিথ্যাচারের একটি শেষ থাকা উচিত বলে আমি মনে করি। রাজনৈতিক নেতা বা কর্মী হিসাবে সত্য কথাটি সবসময় বলা উচিত। বিএনপির জন্মলগ্ন থেকে শুরু করে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে গণতান্ত্রিক চর্চা কখন কিভাবে কোথায় হয়েছে এটি বাংলাদেশের মানুষ জানে। আর বারবার বলা হচ্ছে জনগণ চায় সহায়ক সরকার, জনগণ নাই, বিএনপির কিছু মানুষ চায়। আর বিএনপির নেতা যে কথাটি বলেছেন যে বিএনপিকে আমরা নামতে দিইনি, আওয়ামী লীগ সরকার নামতে দেয়নি, কথাটা পুরোপুরি মিথ্যা। খুলনাতে তাদের যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটি কিভাবে হলো? বিএনপির কর্মী সভায় নিজেদের মধ্যে হানাহানিতে হয়েছে। রাজশাহী জেলা মহানগর বিএনপির কেন্দ্র মহানগর জেলা এবং মহানগর বিএনপির বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হাতাহাতি হয়েছে, লাঠালাঠি হয়েছে, মামলা হয়েছে। এখানে তো আওয়ামী লীগ সম্পৃক্ত না। আমি বিএনপিকে অনুরোধ করব, নিজেদের ঘর গুছান, তারপরে নির্বাচনের বিষয়ে আপনারা কথা বলেন। আমাদের পরিষ্কার বক্তব্য, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ স্বাধীনতা আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ আন্দোলন করে গণতন্ত্রকে স্বৈর শাসনের হাত থেকে মুক্তির নেতৃত্ব দিয়েছে। সেই আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক পন্থায় চলতে চায় এবং সংবিধানকে সমুন্নত রেখে আমরা চলতে চাই। আমাদের পরিষ্কার কথা, বিএনপি সবসময় নৈরাজ্য সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ৭১-এর ঘাতকদেরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। এটি বাংলাদেশে আর কোনোদিন সম্ভব না। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বারবার উচ্চারণ করছে, আসুন আলোচনা থাকলে সে বিষয়গুলো বলুন, জ্বালাও পোড়াও বন্ধ করুন, এটি তো বারবার আহ্বান জানানো হয়েছে। বিএনপি সেই পথ পরিহার করে সংঘাতের রাস্তা বেছে নিয়েছে। আমরা যখন আপনার টেলিভিশনে কথা বলছি তখন আপনারাই আপনাদের স্ক্রিনে দেখাচ্ছেন সেই বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনের কিছু খণ্ডচিত্র। সেই জায়গা থেকে আমি যেটি বলতে চাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের যে বক্তৃতা শোনালেন, পাশাপাশি রিজভী আহমেদেরও বক্তৃতা শুনিয়েছেন। আসলে জাতি বিচার করবে যে কার বক্তব্য জনগণ কর্তৃক সমাদৃত হয়। বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা আছেন, ওরা বিএনপির অফিসের বাইরে যান না, অফিসে বসে সারাদিন কিছু লিখেন, একটি সময়ে প্রেস ব্রিফিং করে মানুষকে আন্দোলনের ডাক দেন।
সেই জায়গাতে আমি অনুরোধ রাখতে চাই বিএনপির সম্মানিত নেতৃবৃন্দের কাছে, সমস্ত তথাকথিত জ্বালাও পোড়ার আন্দোলন বাদ দিয়ে নির্বাচনমুখী হন। বাংলাদেশের মানুষ যদি ভোট দেয় আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। হ্যাঁ, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আওয়ামী লীগ যদি ভোট কারচুপি করে, যে মাগুরার নির্বাচনে আপনারা যেভাবে করেছিলেন সেই ধরনের যদি কারচুপি করে, বাংলাদেশের মিডিয়া স্বাধীন, বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মিডিয়া এসে ভোটের নিউজ কাভার করে, সেই জায়গাতে তো আপনাদের তখন বলার থাকবে যে বিএনপি যা বলেছিল সেইটি সত্য। সেই সত্য প্রমাণের জায়গায় এসে বাংলাদেশের নির্বাচনে আসুন, তাহলেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় কি হয় না। বিএনপি বারবার বলে যে নির্বাচনে আমরা যাব না, স্থানীয় সরকারের নির্বাচনে তারা আসে। এই নির্বাচন কমিশনের অধীনে সাম্প্রতিককালে আমাদের কুমিল্লায় নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে, বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির মুখে তখন কথা থাকে না, কিন্তু আমরা বলতে চাই আওয়ামী লীগের সরকার বিজয় হয়েছে, বাংলাদেশের নির্বাচন কমিশন বিজয় হয়েছে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। আওয়ামী লীগ সহায়ক সরকারের ভূমিকা পালন করবে, এটি তো সত্য কথা। নির্বাচনের সময় বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ জানেন, নির্বাচন চলাকালীন সময়ে বাংলাদেশের সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, সেখানে সরকারের কোনো কিছু করার থাকে না। আমাদের যে বিগত নির্বাচনের বিষয় নিয়ে যেটি বলা হচ্ছে, জাতি দেখেছে শেখ হাসিনা সব কিছুই করে খালেদা জিয়ার কাছে টেলিফোন করেছিল, তো সেই সময় সম্মানিত বিরোধী দলের নেত্রীর কাছে, সেই সময় বিরোধী দলের নেত্রী কি আচরণ। হাতে সময়ও নেই আর, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে আমরা বারবার যদি পিছনের দিকে ফিরে যাই, সামনের দিকে কিভাবে আসলে আপনি কি মনে করেন যে একটা আলোচনার মাধ্যমে এই যে মত পার্থক্য আছে, দুইটি রাজনৈতিক দলের মত পার্থক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক, সেটি আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ সামনের নির্বাচন নিয়ে আছে কিনা, আমরা শুধু এইটুকুই জানতে চাই। অবশ্যই আছে। বিএনপিকে প্রথমে ঘোষণা দিতে হবে যে ৭১ ঘাতকদেরকে তাদের রাজনৈতিক জোট থেকে বের করে দিয়ে আলোচনার প্রস্তাব দিতে হবে। তাহলে আমরা এইটুকুই শুধু জানতে চাই যে আলোচনার সুযোগটা এখনো আছে, এবং আমরা আমাদের প্রত্যাশা আপনাদের অবশ্যই নিজ নিজ রাজনীতি আছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে, পরিস্থিতি ভয়াবহ হবে কি শান্তিপূর্ণ হবে। আমাদের প্রত্যাশা পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ হয় এবং সবাই ভোট দিতে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি যাতে আমাদের দেশে সামনের নির্বাচনে আসে। জনাব আসাদুজ্জামান আসাদ এবং নজরুল ইসলাম মঞ্জু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকার নিচ্ছে আরো একটা বিরতি। স্বজনদের সঙ্গে ঈদ করে রাজধানীতে ফিরছেন নগরবাসী। 3 দিনের ছুটি শেষে সচিবালয় খুললে উপস্থিতি ছিল কম। দিন কেটেছে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। এছাড়া লেনদেন শুরু হয়েছে ব্যাংক, বিমা অফিসে। তবে কর্মচাঞ্চল্য ছিল পুঁজিবাজারে। ঈদের পর প্রথম কর্মদিবস বুধবার। ছুটির আড়মোড়া ভেঙে জেগে উঠছে রাজধানী। তবে অন্যান্য ব্যস্ত দিনের মতো এখনো জমে ওঠেনি কর্মক্ষেত্র। সচিবালয়ের প্রথম দিনটি কেটেছে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। সকাল থেকেই কাজ শুরু হয়েছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার সহ আর্থিক প্রতিষ্ঠানে। সংশ্লিষ্টরা বলছেন 2-1 দিনেই কর্মব্যস্ত হয়ে উঠবে অফিস পাড়া। 28, 29 এই 2 দিন তো নর্মালি আমরা খোলা রাখবই। 30 তারিখে আপনার সরকারি প্রজ্ঞাপন এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে আমাদেরকে অফিস করার জন্য বলা হয়েছে। আমরা ট্রেজারি সংক্রান্ত পেমেন্ট, এটার জন্য সকল ট্রেজারি শাখা, হিসাব অফিস সংক্রান্ত যে সকল শাখা, এগুলো আমরা খোলা রাখছি। এদিকে দিনের আলো ফোটার আগে থেকেই ফিরতে শুরু করে দূরপাল্লার বাস। যাত্রীও মঙ্গলবারের তুলনায় বেশি। জ্যাম ছিল না, জার্নি ভালো ছিল। কুমিল্লা গিয়েছিলাম 1.5 ঘন্টায়, আসলামও প্রায় 1.5 ঘন্টা। পরে রাশ হয়, সেজন্য একটু আগে চলে আসছি, বাচ্চা আছে সেজন্য আসি। ট্রেন সময় মতো ফেরায় ভোগান্তি নেই কমলাপুরে। বিগত বছরগুলোতে যেরকম হয় ওইরকম ছিল না, খুব রিল্যাক্স মোডে আসতে পারছি। ট্রেন সময় মতো ছাড়ছে, আমরা আসছি, জার্নিটা ভালো। ঈদের সরকারি ছুটি শুরু হয় রোববার। 3 দিনের ছুটির আগে শুক্র ও শনিবার পড়ায় বেশিরভাগ মানুষই ঢাকা ছাড়েন বৃহস্পতিবার। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটি পরবর্তী রাজধানীর খবর জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান।
স্বাগত মাসুদ। আজকে সারাদিন রাজধানী কেমন দেখলেন? অফিস আদালত যদিও অফিসিয়ালি খোলা ছিল কিন্তু খুব বেশি কাজ হতে দেখা যায়নি, এই অবস্থা আর কয়দিন থাকবে মনে করছেন? সংশ্লিষ্টরা যেমনটি বলছেন যে আগামী রবিবার থেকে আবারও রাজধানী কর্মচঞ্চল ফিরে পাবে, কেননা এই যে আজ থেকে অফিস আদালত খোলা থাকলেও বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করা, এছাড়াও যারা বাড়তি ছুটি যোগ করতে পেরেছেন তারা আগামী রবিবারের আগে ঢাকায় ফিরবেন না, অর্থাৎ রবিবার থেকে তারা অফিসে ফিরবেন। কেননা এই যে 2 দিন অফিস করার পর আবারও 2 দিন সরকারি ছুটি যোগ হয়, অনেকেই দূর দূরান্তে গিয়েছেন তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, যে কারণে অনেকেই সেই সরকারি ছুটি 2 দিনও কাজে লাগানোর জন্য যে বাড়তি 2 দিন অফিস, সেই অফিস ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে হোক বা ছুটি যোগ করে হোক, তারা এই 2 দিনকে তাদের কাজে লাগানোর জন্যই তারা এই 2 দিন আসবে না, এমনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে। এছাড়া আজকে যে বাস, ট্রেন এবং লঞ্চে মানুষ যারা এসেছে তাদের পরিস্থিতি কিরকম, এবং এই আসার ব্যাপারটি নিশ্চয়ই আগামী রোববার পর্যন্তই থাকবে, কবে থেকে ভিড়টা বাড়া শুরু করবে বলে মনে করছেন ঢাকায়? এই যে আজকে থেকেই যে ঘরে ফেরা, ঢাকায় ফেরা মানুষের যে চাপ, সেটি কিন্তু কমলাপুর এবং হচ্ছে যে লঞ্চ টার্মিনাল এবং বাস টার্মিনালগুলোতে দেখা গিয়েছে। সেই চাপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা 28 তারিখ অর্থাৎ আজ থেকেই তারা তাদের যে বিশেষ ব্যবস্থা থাকে ঈদে ঘরে ফেরা মানুষের জন্য যেটি ছিল, সেটিও ঢাকায় ফেরা মানুষের জন্য সেই যে বিশেষ ব্যবস্থা সেটি তারা আজকে থেকেই চালু রেখেছে। তো তাদের যেটি ধারণা যে শুক্র ও শনি এই 2 দিন আবারও যে ঢাকায় ঘরে ফেরা যে চাপটি ছিল, ঢাকা ফেরা সেই চাপটি আবারও ফিরে পাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এটাই বলছে। মাসুদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মতো।